নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। এই দুনিয়ায় দু ধরনের সরকার আছে। আমি সরকারের গঠন নিয়ে বা বলা যাক কাঠামো নিয়ে কথা বলছি। এক, যুক্তরাষ্ট্রীয় সরকার। দুই, কেন্দ্রীয় সরকার। প্রথমটা হলো বহু অঞ্চল বহু রাজ্য নিয়ে এক রাষ্ট্রীয় কাঠামো, যেখানে প্রত্যেকটা অঞ্চলের নিজেদের পতাকা আছে, অভ্যন্তরীণ নিয়ম কানুন আছে, এমনকি নিজেদের আলাদা হয়ে যাবার অধিকারও আছে। এরকমটা একটা কাঠামোকে বলা হবে যুক্তরাষ্ট্রীয় সরকার। উদাহরণ, অধুনা বিলুপ্ত সোভিয়েত যুক্তরাষ্ট্র, আজারবাইজান থেকে জর্জিয়া হয়ে বেলারুস, উজবেকিস্তান, প্রত্যেকের আলাদা পতাকা ছিল। সোভিয়েত যুক্তরাষ্ট্র থেকে আলাদা হবার ক্ষমতাও ছিল। সে কারণেই 1989 থেকে সোভিয়েতের এইসব অংশগুলো সংবিধান মেনেই আলাদা হতে পেরেছিল। বা ধরুন আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা, সেও একই রকম। যেমন ধরুন আমেরিকা যুক্তরাষ্ট্রে মারিজুয়ানা জানেন তো, এক ধরনের নেশার জিনিস। তো সেই মারিজুয়ানা নিয়ে যুক্তরাষ্ট্রের আলাস্কায় যদি যান, তাহলে কেউ কিচ্ছুটি বলবে না। আসুন বসুন, তামুক খান, জল খান, বোঝের ব্যাপার। কিন্তু যদি আলাবামাতে যান, তাহলে কেলেঙ্কারি, জেলে যেতে হতে পারে। আমাদের দেশেও আছে। বিহারে গুজরাটে মদ চলবে না, বাংলায় কেরালায় দিব্যি চলবে। তবে গুজরাটে যদি আপনাকে ডাক্তার লিখে দেন তাহলে চলবে, মানে ডাক্তার লিখে দেবেন যে মদ না খেলে এই ব্যক্তি অসুস্থ হয়ে পড়বে, অতএব আপনি ছাড় পাবেন। বিহারে ডাক্তারবাবুর কথাও শুনছে না। কিন্তু আমাদের রাজ্যগুলোর আলাদা আলাদা পতাকা নেই। কাশ্মীরের ছিল, 370 ধারা তুলে দেবার পর সেটাও গেছে। কিন্তু ইদানিং বহু সরকারের নিজস্ব সিম্বল তৈরি হচ্ছে, বহু সরকারের রাজ্য সঙ্গীত তৈরি হচ্ছে। কেন হচ্ছে, পরে সে আলোচনাতে আসবো। আমেরিকার প্রত্যেকটা ফেডারেল সরকারের নিজেদের পতাকা আছে, যেমনটা সোভিয়েত যুক্তরাষ্ট্রের ছিল। দ্বিতীয়টা হলো কেন্দ্রীয় সরকার। ধরুন চীন, কিউবা, বার্মা, উত্তর কোরিয়া। কেন্দ্রে একটা সরকার আছে, তারাই নিয়ম কানুন পাস করে, তারাই লাগু করে। নিয়ম এক, আইন এক, শাসক এক, সংবিধান এক। এবার আমাদের দেশের কথায় আসি। আমাদের দেশে একদিকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে, এবার একটা শক্তিশালী কেন্দ্রও আছে। রাজ্যের হাতে কিছু অধিকার আছে, কিছু বিষয় আছে যে বিষয়ে তাদের কথাই শেষ কথা। আবার কেন্দ্রের কাছে কিছু বিষয় আছে যা তাদের বিষয়, সেখানে তারাই শেষ কথা বলবে। এখানেই শেষ নয়, কিছু বিষয় আছে যা নিয়ে দুজনেই আইন তৈরি করতে পারে, নিজেদের মতো লাগুও করতে পারে। আর আইন তো জানেন এক অদ্ভুত জিনিস। আইন কোনো অজর অমর অক্ষয় বস্তু নয়। আইনকে যেভাবে ব্যাখ্যা করা হবে আইন সেভাবেই চলবে। এখানেই গন্ডগোল। আমাদের সংবিধান রচনা যারা করেছিলেন তাদের মাথায় ছিল আমাদের দেশের বাস্তব পরিস্থিতি। এত ভাষা, এত ধর্ম, এত বৈচিত্র্য সর্বত্র। তারা বুঝেছিলেন যে চাপিয়ে দিতে গেলেই কেলেঙ্কারি হবে। তারা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যেমন জোর দিয়েছিলেন, তেমনি একটা শক্তপোক্ত কেন্দ্রীয় সরকার তৈরি করার কথাও বলেছিলেন। এটা আমাদের সংবিধান পড়লে স্পষ্ট হবে। কংগ্রেস দল নীতিগতভাবে এই ধারণার বিরোধিতা করেনি, কিন্তু বহুবার যুক্তরাষ্ট্রীয় ধারণার সঙ্গে সামঞ্জস্য নেই এমন কাজ করেছে। জরুরি অবস্থার কথাই ধরুন না কেন। কিন্তু এই যুক্তরাষ্ট্রীয় ধারণার বিরুদ্ধে কংগ্রেস দল বলেনি, দেশের অন্যান্য দলও এর বিরুদ্ধে বলেননি। আর আঞ্চলিক দলগুলো তো যুক্তরাষ্ট্রীয় অধিকার নিয়েই গড়ে উঠেছে। একমাত্র ব্যতিক্রম বিজেপি। তারা সংবিধানের এই যুক্তরাষ্ট্রীয় অংশটি মুছে ফেলে এক শক্তিশালী কেন্দ্রীয় সরকার তৈরি করার পক্ষে। তারা দেশে প্রেসিডেন্সিয়াল সিস্টেম লাগু করার পক্ষে। তাদের আদর্শ ও দর্শন এ কথাই বলে, সোচ্চারে বলে। সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। লক্ষ্য করে দেখুন, বিজেপি ইতিমধ্যে নির্বাচনী লড়াইটাকে মোদি বনাম না মোদিতে এনে দাঁড় করিয়েছে। তারা সারা দেশে এক আইন, এক সংবিধান, এক ভাষা, এসবের কথা বলেই যাচ্ছেন। সংবিধান বলছে আমাদের কোনো রাষ্ট্রভাষা নেই, হিন্দি মোটেই রাষ্ট্রভাষা নয়। কিন্তু বিজেপি বারবার সচেতনভাবেই এই বিতর্ককে উস্কে দিচ্ছে। কাশ্মীরে 370 ধারা তুলে দেওয়া ছিল এই দর্শনেরই অঙ্গ। বিভিন্ন রাজ্যের মানুষ কি বুঝতে পারছেন না? বুঝছেন। আর বুঝছেন বলেই তো দক্ষিণে রাজ্যের ক্ষমতা হারাচ্ছে বিজেপি। সেই প্রশ্নের সামনে আর একবার আমরা সবাই, দুটো বিষয়কে কেন্দ্র করে। প্রথমটা হলো রাজ্যপাল। এমনিতেই এই
সাদা হাতি নিয়ে বহু আলোচনা হয়েছে। শুরু থেকেই রাজ্যপাল কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের যোগসেতুর চেয়ে বেশি কেন্দ্র সরকারের হয়ে কাজ করেছে। এখন সেই খেলা আরো নগ্ন। কেরালা, পুদুচ্চেরি বা আমাদের বাংলার দিকে তাকান একবার। কেরালায় আরিফ মোহাম্মদ খান সরাসরি রাজনৈতিক তরজায় নেমে পড়েছেন। রোজ মিডিয়া ডেকে কেন সিএ ভালো, কেন এনআরসি দরকার, কেন কংগ্রেস বা সিপিএম আসলে দুর্নীতিগ্রস্ত এক দল, এসব নিয়ে বলেই চলেছেন। অথচ তিনি নাকি রাজনীতি ছেড়েই দিয়েছেন। ওধারে রাজ্যে রাজ্যে রাজ্যপাল আর মুখ্যমন্ত্রীর কাজিয়া কলতলা ঝগড়াতে নেমেছে। একজন অন্যজনের কাগজ সবার সামনে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। এবং পশ্চিমবঙ্গ, বাংলায় ধরমবীরের সময় থেকেও খারাপ অবস্থা। ধানখড়ের সময়টা ভাবুন, রাজ্যপালকে জোর করে বিধানসভায় ঢুকতে হচ্ছে। ছাত্ররা তাকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দিচ্ছে না। উনি কার্জনের টেবিলে বসে বাঙালিকে শুভেচ্ছা জানাচ্ছেন। পাড়ার যোগব্যায়ামের অনুষ্ঠানে গিয়ে সিএর কথা বলছেন। তিনি গেলেন তো এলেন বোস, সে আবার আরেক মহামহিম। মহারাষ্ট্রের রাজ্যপাল কাক ডাকার আগে দফতর খুলে বিজেপি মুখ্যমন্ত্রীকে শপথ পড়িয়ে দিচ্ছেন। এবং মনে করার কোনো কারণ নেই যে এগুলো এমনি এমনি হচ্ছে। এর পেছনে পাকা মাথা তো কাজ করছে। বিভিন্ন কাজকর্ম নিয়ে রীতিমতো সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে। পিনারাই বিজয়ন তো সূর্য মিশ্র বা বিমান বসু নন। তিনি মমতা ব্যানার্জির সমেত 11 জন মুখ্যমন্ত্রীকে একজোট হতে আবেদন জানাচ্ছেন। সাংঘাতিক সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন রাজ্যপালের নির্দিষ্ট ভূমিকা আছে। তাহলে আপাতত রাজ্যের সঙ্গেই সংঘাত চলবে। বিজেপি সেটা চায়। বিজেপি একটা এসপার ওসপারের খেলায় নেমেছে। আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে চুরমার করে একটা কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রপতি ধাঁচের ব্যবস্থা, এক ভাষা, এক আইন, এক দেশ চায়। এবং দলে তাদের এমন কোনো সুবিবেচক নেই, বা থাকলেও তারা বোঝানোর মতো অবস্থায় নেই যে এরকম একটা চেষ্টা দেশটাকে রসাতলে নিয়ে যাবে। প্রবল প্রতিরোধ হবে, বিদেশে মুখ পড়বে, পড়া শুরু হয়ে গেছে। কেবল তাই নয়, এ ধরনের আগ্রাসী মনোভাবের ফলে বিচ্ছিন্নতাবাদ জন্ম নেবে। বিভিন্ন রাজ্য যে তাদের নিজেদের সিম্বল, নিজেদের রাজ্য সঙ্গীত নিয়ে মাতামাতি করছে, বিভিন্ন রিজনে ভাষাভিত্তিক দাবি উঠছে, এগুলো আপাত নিরীহ মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে এক সাংঘাতিক প্রবণতা। এসবের সামান্য ধারণা থাকলে বিজেপি দুপা পিছিয়ে ভাবার চেষ্টা করত। কিন্তু তারা জেনে গেছে এই সংখ্যাগরিষ্ঠতার ঝটকা দিয়েই সংবিধানটাকে তাদের মতো করে তৈরি করে নিতে হবে। এর সঙ্গে গদের ওপর বিস্ফোরার মতন আছেন আমাদের প্রধানমন্ত্রী। তার আগে একটা গল্প বলি। অনেকে জানেন, অনেকে জানেন না। গল্পটা হলো, স্বর্গে ব্রহ্মার কাছে সব দেবতারা গিয়ে হাজির হয়েছেন। তাদের বক্তব্য, চিত্রগুপ্ত হিসেব রাখতে পারছেন না। পৃথিবীতে যেখানে সেখানে যখন তখন মানুষ মিথ্যে বলছে, ধরা যাচ্ছে না, কি করা যায়? ব্রহ্মা সব শুনে বিশ্বকর্মাকে ডেকে একটা যন্ত্র তৈরি করালেন। সে যন্ত্র চিত্রগুপ্তের দফতরের টেবিলে রাখা থাকলো। যখনই পৃথিবীতে কেউ মিথ্যে কথা বলছে, তখনই বেজে উঠছে যন্ত্র, আর অন্য ধার থেকে ছেপে বার হচ্ছে যে বলছে তার নাম আর কোথা থেকে বলছে তার ঠিকানা। সবাই খুশি। ঘন্টা বাজলো। জানা গেল নিউ ইয়র্কে ট্রাম্প প্রেস কনফারেন্সে কথা বলছে। সেখানে সবার নাম আসে। মাঝে মধ্যে 15-20 মিনিট ধরে বাজে। কংগ্রেস নেতা, বিজেপি নেতা, উত্তর কোরিয়ার কিম জং উন বা ব্রাজিলের বলসোনারো থেকে বহু রাজনৈতিক নেতাদের নাম আসে। ডাক্তার, মোক্তার, অধ্যাপক, সাংবাদিকের নাম আসে। চিত্রগুপ্তের সন্দেহ হলো। তিনি ব্রহ্মাকে ফোন লাগালেন। স্যার, সবার নাম আসছে কিন্তু নরেন্দ্র মোদীজির নাম আসছে না কেন? মানে উনি কি একেবারেই মিথ্যে কথা বলেন না? ব্রহ্মা বললেন, দূর বোকা, উনি সবসময় মিথ্যে বলেন বলে ওনার নামটা আমি বাদ দিয়েই রেখেছি, না হলে যন্ত্রটা কেবল বেজেই যেত। হ্যাঁ, এখন আর আমার লজ্জা লাগে না বলতে যে আমার দেশের প্রধানমন্ত্রী প্রতিদিন নিয়ম করে মিথ্যে বলেন। এই সেদিন আবার বললেন। এমনিতে তো রোজই বলেন। বেশ কিছুকাল আগে 2019-এর নির্বাচনের ঠিক আগে উনি কর্ণাটকের টুমকুরে গিয়েছিলেন। সবার সামনে বললেন, সকালে একটা বোতাম টিপে 6 কোটি প্রান্তিক কৃষকের ব্যাংকের খাতায় 2000 টাকা করে পৌঁছে দেওয়া হলো। একটু খুলে বলি,
2019-এর নির্বাচনের ঠিক আগে মোদিজি এই প্রকল্পের ঘোষণা করেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। দেশের 23 কোটি প্রান্তিক কৃষক বছরে 6,000 টাকা পাবেন 3 কিস্তিতে, মানে 2,000 টাকা প্রতি 4 মাসে। প্রধানমন্ত্রী মবলা পেন ব্যবহার করেন, সব থেকে কমটির দাম 30,000 টাকা। সে থাক, তো কৃষক যারা আত্মহত্যা করছিল, মহারাষ্ট্রে প্রতিদিন গড়ে 10 জন, সারা ভারতেও খারাপ ছবি। তার মধ্যে নরেন্দ্র মোদীর ঘোষণা, নির্বাচনের আগে এসব তো স্বাভাবিক। 1 নভেম্বর ঘোষণা এবং পয়লা কিস্তি 1 ডিসেম্বর দেওয়া হলো। আনন্দের কথা, 98% কৃষক এই টাকা পেলেন। ভাবা যায়, যেমন কথা তেমন কাজ। তাহলে হিসেব অনুযায়ী 31শে মার্চ 2019 দ্বিতীয় কিস্তি, 1 আগস্ট 2019 তৃতীয় কিস্তি, আর চতুর্থ কিস্তি 1 ডিসেম্বর দেওয়ার কথা। আরে বাবা, টাকা তো 2,000 মাত্র, সেটা তো সময় দিতে হবে। এদিকে মোদিজি বোতাম টিপলেন 2রা জানুয়ারি টুমকুরে। মানে এটা কোন কিস্তি মোদিজি? কিস্তি বাকি পড়েছিল 1 ডিসেম্বর, দেওয়া হচ্ছে 2রা জানুয়ারি? না, এমনও নয়। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার ওয়েবসাইটটা খুলুন, দেখবেন 1 ডিসেম্বর টাকা দেওয়া হয়েছে। কত দেওয়া হয়েছে সে প্রশ্নে পরে আসছি। প্রথমেই জানাই, 2রা জানুয়ারি বোতাম চিপে 6 কোটি কৃষকের খাতায় 2,000 করে টাকা দেওয়ার কথাটা ততটাই মিথ্যে যতটাই ছিল প্রতি নাগরিকের খাতায় 15 লক্ষ টাকা দেবার প্রতিশ্রুতি। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এবার দেখুন, নির্বাচনের আগে মোদিজির প্রতিশ্রুতি কেমন করে নির্বাচনের পরে উবে যাচ্ছে। হ্যাঁ, জাদুকর মোদিজি। আপাতত বেনিফিশিয়ারি মানে এই প্রকল্পে যারা টাকা পাবে তাদের সংখ্যা 8 কোটি 54 লক্ষ। প্রথম কিস্তি পেলেন 8 কোটি 12 লক্ষ, দারুণ ব্যাপার, যাকে বলা যায় সাফল্য। দ্বিতীয় কিস্তি পেলেন 7 কোটি 46 লক্ষ, মানে 1 কোটির মতো মানুষ পেলেন না। ঠিক আছে, কিছু কম পেলেন, প্রায় 7-8%। এরপর তৃতীয় কিস্তি 5 কোটি 96 লক্ষ, মানে প্রায় 2.5 লক্ষ কৃষক টাকা পেলেন না। এবং ডিসেম্বরে চতুর্থ কিস্তি 2 কোটি 90 লক্ষ, মানে 27% পেলেন, বাকিরা পেলেন না। তার মধ্যে আরেক নাটক, প্রধানমন্ত্রী নাকি আবার বোতাম টিপে 6 কোটি কৃষককে 2,000 করে টাকা পাঠালেন 2রা জানুয়ারি। হিসেব মিলছে না রে তোপসে, হিসেব মিলছে না। আবার হিসেবে গন্ডগোল করেছেন আমাদের প্রধানমন্ত্রী। প্রান্তিক চাষির সংখ্যা কি তাহলে রোজ কমে যাচ্ছে? রাজ্যের হিসেবগুলো দিই। ঝাড়খণ্ডে 15,93,000 কৃষকের মধ্যে প্রথম কিস্তি পেয়েছিলেন 14,39,000, তৃতীয় কিস্তি পেয়েছেন 4,05,000, আর চতুর্থ কিস্তি কেউ পাননি। আসুন মধ্যপ্রদেশে, 54 লক্ষের মধ্যে প্রথম কিস্তি পেয়েছেন 51 লক্ষ, 3 নম্বর কিস্তি পেয়েছেন 22 লক্ষ, মানে অর্ধেকেরও কম, আর চতুর্থ কিস্তি পেয়েছেন 85 জন। হ্যাঁ, 85 জন। ওয়েবসাইট খুলুন, দেখুন। উত্তরপ্রদেশ, যোগীর রাজ্য, প্রথম কিস্তি পেয়েছেন 1 কোটি 97 লক্ষ, আর 4 নম্বর কিস্তি পেয়েছেন 77 লক্ষ। মহারাষ্ট্র, প্রথম কিস্তি 81 লক্ষ 67 হাজার, চতুর্থ কিস্তি 15 লক্ষ 28 হাজার। বিহার, প্রথম কিস্তি 51 লক্ষ, চতুর্থ কিস্তি 6 লক্ষ। হরিয়ানা, 14 লক্ষ 61 হাজার প্রথম কিস্তি পেয়েছেন, চতুর্থ কিস্তি পেয়েছেন 8 লক্ষ 68 হাজার। মানে খুব পরিষ্কার, নির্বাচনের জন্য ঘোষণা হয়েছিল, নির্বাচন চলে গেছে, টাকাও বন্ধ হচ্ছে। ভগবান, এদেশের বুকে নির্বাচন আসুক নেবে, তার মধ্যে মোদিজি এটা করলেন কেন? মানে এই টুমকুরে গিয়ে বোতাম টিপে নাটকটা করলেন কারণ সবকটা বড় পত্রিকায় লেখা হলো, টিভিতে দেখানো হলো, ভক্তরা সেই খবর ফেসবুক হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেবে দিক বিদিকে। যা হবার তো হয়েই গেল। টাকা পৌঁছলো কিনা পৌঁছলো তা নিয়ে কার মাথা ব্যথা? প্রথম সারির প্রচার মাধ্যম এসব খবর নিয়ে আর কোনো খোঁজ করবে না। ঢাক বাজানোর কথা ঢাক বাজিয়ে দিয়েছে। এবার আবার অন্য কোনো জায়গায় গিয়ে আবার বোতাম বা অন্য কিছু টেপা, আবার মিথ্যে, আবার মিথ্যে, ঝুট বলো, ফির ঝুট বলো, ফির সে ঝুট বলো। গোয়েবলস ওপর থেকে দেখছে আর বলছে, উফ কি প্রতিভা। কেন্দ্র সরকার গণতন্ত্র দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ কেরালার পাঠানো ট্যাবলো ডিজাইন বাতিল করে দিয়েছে। ভারী মজার ব্যাপার।
26শে জানুয়ারি প্যারেড হবে, বিভিন্ন রাজ্য থেকে ট্যাবলো যাবে, সেখানে সেই রাজ্যের সংস্কৃতি, সেই রাজ্যের উন্নয়ন প্রকল্প নিয়ে ট্যাবলো হবে। এখানেও সেই একই রাজনীতি। এরপর যদি এর পাল্টা কিছু রাজ্যে হয়, ধরুন সিএ মানি না, মোদী সরকার নিপাত যাক, বা এমএসপি কৃষকদের অধিকার, এরকম বলে 3-4টে ট্যাবলো রেড রোডের প্যারেডে চলে, 26 তারিখ রাজ্য অনুষ্ঠান হয়, তাহলে ওই যে বলছিলাম না, বিজেপি চাইছে মুখোমুখি লড়াই। 62তে চীন ভারত যুদ্ধ, 63 গণতন্ত্র দিবসে দিল্লির প্যারেডে নেহেরু ডেকেছিলেন আরএসএসকে। ভাবা যায়, নেহেরু তার আদর্শের চরম বিরোধী আরএসএসকে দিল্লির গণতন্ত্র দিবসের প্যারেডে ডাকছেন, কারণ চীন ভারত যুদ্ধ। আসলে শিক্ষিত মানুষ, চিন্তাশীল মানুষ আদর্শের লড়াইকে কলতলায় নামিয়ে আনেন না, নেহেরু আনেননি। তার মানে কি সব শেষ? অত সোজাও নয়। কৃষকদের দেখুন, আবার রেল রোকোর ডাক দিয়েছে তারা, আবার তারা দিল্লির দিকে কুচকাওয়াজ করবে। ওরাই ভরসা, ওরাই রুখে দেবে মোদি অমিত শাহকে। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।